নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা আবারও একটা পলিটির সেশন নিয়ে চলে এলাম। আজ মূলত আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের অগ্রগতি সম্পর্কে পড়েছি। আজ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের গণপরিষদের গঠন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এমন একটি বিষয় যেখান থেকে কোশ্চেন আসাটা খুব কমন একটা ফ্যাক্ট বর্তমান সময়ে। আর শুধু কোশ্চেনের জন্যই না, আমার মনে হয় এই কনস্টিটিউশন যে টপিকটা আছে এটা সবারই পড়া উচিত, অ্যাটলিস্ট নিজেদের জন্য, নিজেদের দেশের জন্য, নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানার জন্য। বেশ, তো সময় না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি এই যে ভারতীয় সংবিধানের যে ধারণা, বা এটা আমাদের একটা সংবিধান প্রয়োজন, একটা কনস্টিটিউশন প্রয়োজন, আমাদের দেশ স্বাধীন হবে তার জন্য যে লড়াই চলছিল সেই সময় সর্বপ্রথম এই ধারণাটা আসে মানবেন্দ্রনাথ নামক একজন মানবেন্দ্রনাথ রায় নামক একজন কমিউনিস্ট লিডারের মাথায় 1934, মানে তিনি বিষয়টা সংবিধানের রচনার একটা প্রয়োজনীয়তা আছে এই বিষয়টা তিনি আলোচনা করেন, প্রকাশ্যে আনেন। ঠিক আছে, বেশ। তারপর 1940-তে আমরা সবাই জানি কম বেশি যে অগস্ট অফারিং আসে ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে। তো সেখানে বলে কি, ব্রিটিশরা বলে ঠিক আছে, তোমাদের একটা সংবিধান রচনার এই যে দাবিটা রয়েছে এটা আমরা স্বীকৃতি দিলাম। তো সেই অগস্ট প্রস্তাবে স্বীকৃতি দিল ব্রিটিশ গভর্নমেন্ট সংবিধান রচনার জন্য। আচ্ছা, স্বীকৃতি দিলে তো হবে না, এবার সবকিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কিভাবে গঠন হবে, গণপরিষদ হবে, এই সবকিছু একটা প্রসেস আছে, লং টার্ম প্রসেস। এবার 1940-তে ওরা স্বীকৃতি দেওয়ার পরেই বেঁধে গেল তখন বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো বিশ্বযুদ্ধের মধ্যে এসব আর সম্ভব হয়নি। তারপর বিশ্বযুদ্ধের পরে 1946-এ নাকি তৎকালীন যে প্রাইম মিনিস্টার ছিলেন ইংল্যান্ডের, তো তিনি লর্ড এটলি, তিনি আর কি ক্যাবিনেট মিশন বলে একটা কমিটি পাঠায় ইন্ডিয়াতে। তো সেই কমিটির মেম্বার কারা কারা ছিলেন এর ভীষণ আসে পরীক্ষাতে, যেমন প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস। এটা বেশ কয়েকবার এসেছে এবং খুব কমন একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরকম কোশ্চেন আসে এখান থেকে। নিম্নোক্ত কোন ব্যক্তি ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন না, দেয়, আর দেয় ছিলেন, কে ছিলেন। তো আমাদের অনেক সময় দেখা যায় তিনজনের নামই দিয়ে দেয় এবং ফোর্থ অপশনটা দিয়ে দেয় ওপরে সব কজন। আবার কখনো কখনো দেখা যায় একজনের নাম দেয় আর কারো আর অন্যান্য তিনজনের নাম দিয়ে দেয়। তো এই বিষয়টা তিনজনের নামই আমাদের মুখস্থ করা প্রয়োজন। বেশ, এটা ক্যাবিনেট মিশন। আর ক্যাবিনেট মিশনে কি বলে, ক্যাবিনেট মিশন বলে যে ঠিক আছে, আমরা গণপরিষদের গঠন সংক্রান্ত বিষয় নিয়ে মানে গঠন করব। তো ক্যাবিনেট মিশন আসে মোটামুটি 1946-এর মে মাসে, 16th মে। ঠিক আছে, তো তারপর ওরা এসে বলে যে গণপরিষদের গঠন করতে হবে এবং তার মাধ্যমে ভারতীয় সংবিধানেরও গঠন করতে হবে, মানে সংবিধান রচনা করতে হবে। তো এই কথা অনুসারে মোটামুটি একটা গণপরিষদ গঠন হয় এবং সেখানে প্রাথমিকভাবে 398, এই ফিগারটা ভীষণ ইম্পর্টেন্ট, 389 জন মেম্বার মানে সদস্য নিয়ে গঠিত হয় গণপরিষদ। তার মধ্যে ছিল 296 জন, 296 ছিল প্রাদেশিক যে আইনসভা তার সদস্য দ্বারা নির্বাচিত, মানে এরা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারা প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত ছিলেন। এই 296 জন প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন না, প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত ছিলেন এই 296। আর 93 ছিল যারা জয়েনই করেনি আলটিমেটলি, কিন্তু এরা ছিল ইন্ডিয়ান স্টেটস এর, মানে দেশীয় যে রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধি, দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধি, যদিও পরবর্তীকালে তারা আর এই গণপরিষদে যোগদান করে না। তো ফলত ওই আসনগুলো মোটামুটি শূন্যই থেকে যায়। বেশ, তো এটা ছিল গণপরিষদের একটা স্ট্রাকচার। বেশ, তো এই ফিগার গুলো ভীষণ ইম্পর্টেন্ট, ডিরেক্টলি দেয় যে কতজন মেম্বার নিয়ে গণপরিষদ গঠন হয় প্রাথমিকভাবে। তো 389। কতজন জয়েন করে সেটা হচ্ছে, জয়েন করে না 93।
ঠিক আছে, বেশ। তো এখন আমরা চলে আসবো প্রথম অধিবেশনে। গণপরিষদ গঠন হয়ে গেল। দেখুন ব্যাপারগুলো প্রায় পরপরই হচ্ছে। আহ আমাদের ক্যাবিনেট মিশন আসে 46 এর মে মাসে, আমি যেমনটা বললাম 16 মে। তারপর গণপরিষদের এই গঠন হয় এবং প্রথম অধিবেশন যেটা হয় 9 ডিসেম্বর, মোটামুটি 6 মাসের মধ্যেই। 9 ডিসেম্বর 1946, 46 সালে, 1946 সালেই 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়। আচ্ছা, এই অধিবেশনকে বয়কট করে কারা? মুসলিম লীগ। হুম, মুসলিম লীগ বয়কট করে। এবং এই যে 389 জন মেম্বারের মধ্যে আমি ধরে নিলাম তার মধ্যে 93 তো জয়েন করেনি, প্রথমেই বললাম। তো এদের মধ্যে মাত্র 211 জন মেম্বার তখন জয়েন করে। ফার্স্ট যে অধিবেশন হয় সেখানে, প্রথম অধিবেশনে 211 জন মেম্বার জয়েন করে। এবং সেটা কোথায় হয়, কখন হয়? 9 ডিসেম্বর 1946। বেশ। আচ্ছা, এটা প্রথম অধিবেশন ছিল। আর এই অধিবেশনের, আর এটা নিউ দিল্লিতেই হয়। আর এই অধিবেশনের যে চেয়ারম্যান ছিলেন, সভাপতিত্ব করেন, তিনি ছিলেন আসলে ওই পরিষদের সব থেকে বয়োজ্যেষ্ঠ লোক। তার নাম ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এটা বারংবার পরীক্ষায় এসেছে এবং আসবেও। এমনই কোশ্চেন যে প্রথম গণপরিষদের সভাপতি কে ছিলেন। এবার এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ইন্টেরিম। ইন্টেরিম মানে অস্থায়ী। ইনি একদিনের জন্যই হয়তো এই গণপরিষদের সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তাই ইন্টারিম চেয়ারম্যান ছিলেন ইনি, ফার্স্ট ইন্টারিম চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তো ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তারপর যেটা 11 ডিসেম্বর হয়, মানে পরবর্তী যে অধিবেশনটা হয় 11 ডিসেম্বর 1946 হয়, সেটাতে স্থায়ী যে মানে পার্মানেন্ট চেয়ারম্যান যিনি মনোনীত হন বা নির্বাচিত হন বা নিযুক্ত হন, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তীকালে ইনি ভারতের প্রেসিডেন্ট হন। এবং যে ফার্স্ট ভাইস চেয়ারম্যান হন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডক্টর হরিশচন্দ্র মুখার্জি বা এইচ.সি. মুখার্জি। বেশ, আমরা এই গণপরিষদের এই যে টার্মগুলো, যেমন 9 ডিসেম্বর 1946 এ ফার্স্ট অধিবেশন হয়, ভীষণ ইম্পর্টেন্ট, একদম অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে। কে ইন্টারিম চেয়ারম্যান ছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কতজন লোক ফার্স্ট অধিবেশনে জয়েন করেছিলেন? 211 জন, ভীষণ ইম্পর্টেন্ট। মুসলিমদের বয়কট করেছিলেন, এটাও ইম্পর্টেন্ট। অনেক সময় দেয় না, নিম্নোক্ত কোন স্টেটমেন্টই ট্রু বা কোন স্টেটমেন্টই ফলস, এরকম স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেয় একটা বিশেষ ঘটনা সম্পর্কে। তো গণপরিষদ সম্পর্কে এরকম 3-4টে যদি লাইন দিয়ে দেয়, আমরা যদি এটা না জানি যে মুসলিম লীগ বয়কট করে, এবং কোশ্চেনে যদি ওটা দেখি যে মুসলিম লীগ বয়কট করেছিল, তো আমরা তখন আনডিসাইডেড হয়ে যাব। তো এই জন্য বিশেষ বিশেষ কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই ঘটনাগুলো সম্পর্কে আমাদের জানা ভীষণ দরকার। বেশ, এবার গণপরিষদ থেকে চলে, গণপরিষদের মূলত কাজই ছিল যে সংবিধান রচনা হবে। তো এর মধ্যে কি করে, এই যে 11 ডিসেম্বরের পরের যে অধিবেশন হয় 13 ডিসেম্বর 1946, সেখানে জওহরলাল নেহেরু একটা অবজেক্টিভ রেভলিউশন বলে একটা প্রস্তাব তিনি পেশ করেন। মানে এই প্রস্তাবটা সংবিধানের উদ্দেশ্যে, ভারতীয় সংবিধানের উদ্দেশ্যেই অবশ্যই, দ্য অবজেক্টিভ রেজলিউশন বলে একটা প্রস্তাব পেশ করেন। পরবর্তীকালে সেটা পাশও হয়। 22 জানুয়ারি মাসে, প্রায় 2 মাস পরে, 1 মাস পরে গিয়ে। কিন্তু পাস হওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটা, এই অবজেক্টিভ রেজলিউশনের সাথে কার নাম সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। এটা ডিরেক্টলি কোশ্চেন আসে, দ্য অবজেক্টিভ রেজলিউশন কে উত্থাপন করেন? সেটা জওহরলাল নেহেরু। বেশ কয়েকবার এসেছে, আমি একটু তারিখটাও দিয়ে দিলাম যাতে আমাদের পড়তে সুবিধা হয়, এবং বলা যায় না তারিখও দিয়ে দিতে পারে অনেক সময়। আচ্ছা, এবার আমি চলে আসবো আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে। যেমন কতগুলো পয়েন্ট আমাকে এখানে মনে রাখতে হবে, সবকিছু মনে রাখতে হবে না, কিন্তু যতগুলো পয়েন্ট মনে রাখতে হবে সেগুলো একদম সলিড মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন আসবে বিভিন্ন ভাবে। তো সাংবিধানিক উপদেষ্টা হিসেবে একজন নিযুক্ত হন। ডিরেক্টলি কোশ্চেন দেন, সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তো বেনেগাল নারসিং রাও, যাকে আমরা শর্টে BN রাও বলে থাকি, বেনেগাল নারসিং রাও। আচ্ছা, আর এই সংবিধান তৈরির জন্য সময় লাগে মোটামুটি 2 বছর 11 মাস 18 দিন। অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে।
যদি দিন হিসেবে কোশ্চেনে অপশনে থাকে তো আমাদের এটাকে দিনে কনভার্ট করে নিতে হবে। আজকাল বিভিন্ন ট্রিক করে দেয়, তো দিন ডিরেক্টলি এত ডেজ দিয়ে দিতে পারে, সেটাকে আমরা কনভার্ট করে নিলেই পেরে যাব। কিন্তু এটা এইভাবে মনে রাখতে 2 বছর 11 মাস 18 দিন, বা যার যা নিজস্ব টেকনিক আছে সে সেভাবে মনে রাখতে পারে, ফ্যাক্ট হচ্ছে এটা। আচ্ছা, এবারে কি ড্রাফটিং কমিটিটার কাজ কি ছিল? এটা হচ্ছে সংবিধানের মূল নথি তৈরি করার দায়িত্ব ছিল এই খসড়া কমিটি বা ইংলিশে ড্রাফটিং কমিটি বলে। মূল নথি তৈরি করার জন্য এই কমিটিটা তৈরি হয়। তো এখানে এই কমিটি যে সদস্য ছিল, এই মোটামুটি প্রাথমিকভাবে 7 জন ছিল, পরবর্তীকালে 9 জন হয়ে যায় আর কি, 2 জনের জায়গা পরিবর্তন হয়ে যায়, একজন তো মারা যান আর একজনের পরিবর্তে আর একজন চলে আসেন। তো বেসিক্যালি 9 জনের নাম আমাদেরকে অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে, কারণ এখান থেকেও কোশ্চেন আসে যে নিম্নোক্ত কোন ব্যক্তি ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন এবং নিম্নোক্ত কোন ব্যক্তি ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন না। এ ধরনের কোশ্চেন বহুবার দেখা গেছে পরীক্ষায় আসতে, এবং এগুলো ইম্পর্টেন্ট। তো ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিলেন, সভাপতি, তিনি ছিলেন ডক্টর B.R. আম্বেদকর, যাকে আমরা আমাদের সংবিধানের জনক বলে থাকি। বেশ, তারপর যে আর কয়েকজন নাম বা মেম্বার ছিলেন তাদের নাম মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, কিছু কিছু জিনিস আপনাকে হার্ড স্টাডিতে যেতে হবে। যেমন, আর আমার বিশ্বাস কয়েকবার পড়লে এগুলো হয়ে যাবে, বারংবার রিভাইজ করতে হবে, পড়তে হবে, তবে সবকিছুই হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডে ছিলেন N. গোপাল স্বামী আয়াঙ্গার, এগুলো সব বইতেই আছে, আমি বলে রাখি। আমি এখানে লিখেছি ঠিকই, আমি লিখেছি তো আমার সুবিধার্থে, যাতে করে আমার রিভিশন গুলো সঠিকভাবে এভাবেই হয়। এগুলো সব নোটসই, আমি এভাবেই রিভাইজ করে থাকি, আপনারা এভাবে করবেন, সুবিধা উপকার পাবেন আমি আশা করি। যাই হোক, N. গোপাল স্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, K.M. মুন্সি, সৈয়দ সাইদুল্লাহ, N. মাধব রাও, এই যে ভদ্রলোক N. মাধব রাও, ইনি আসেন B.L. মিত্রর পরিবর্তে। প্রথমে B.L. মিত্র ছিলেন, B.L. মিত্র প্রথমে ছিলেন, কিন্তু তার পরিবর্তে এই N. মাধব রাওকে বসানো হয়। আর ডিপি খৈতান ইনি মারা যান, এই ভদ্রলোক। তো এনার পরিবর্তে আসে T. কৃষ্ণমাচারী। ঠিক আছে, তো এই যে মোটামুটি 9 জনের নাম আছে, 9 জনকেই মনে রাখতে হবে। বেশ, কমপ্লিট। এবারে চলে আসি আমি সংবিধান ডিরেক্টলি রচনার জন্য যে 13টি কমিটি, মোটামুটি 13-14টি কমিটি ছিল, তার মধ্যে এই কমিটি গুলোই পড়লে আশা করা যায় এর মধ্যে থেকে চলে আসবে, সব বইতেই রয়েছে। তো ইউনিয়ন পাওয়ার, ইউনিয়ন কনস্টিটিউশন আর স্টেট কমিটি, এই 3টে কমিটির যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন জওহরলাল নেহরু। কোশ্চেন এরকম আসে যে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এরকম কোশ্চেন আসবে। মৌলিক অধিকার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এরকম কোশ্চেন আসবে। তো বল্লভভাই প্যাটেল। তো এই জন্য এই যে কমিটিগুলো এবং তাদের চেয়ারম্যানের নাম আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে সবকিছু লিখে দেওয়া আছে, যেমন পতাকা কমিটি, অর্ডার অফ বিজনেস K.M. মুন্সি, হাউস কমিটি পট্টবি সীতারামাইয়া, ক্রেডেন্সিয়াল কমিটি আল্লাদি কৃষ্ণস্বামী আয়াঙ্গার, তো অর্থ ও কর্মী সংক্রান্ত রাজেন্দ্র প্রসাদ। তো আমাদের এভাবেই পড়তে হবে এই 13টি কমিটি বা 13 বা 14টি কমিটি এবং তাদের যে সভাপতি ছিলেন। আচ্ছা, এবারে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলতে যাচ্ছি এই টপিকের, যেটা হট ইম্পর্টেন্ট বলা যেতে পারে, রেড হট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এই তো এত কিছু করা হলো, এই যে এত কমিটি করা হলো, এরা মোটামুটি সবাই কাজ করলেন, এই বিষয়গুলো সম্পর্কে, ধরুন ইউনিয়ন পাওয়ার সম্পর্কে যে সংবিধানের যে ফিচার্স গুলো হবে, যে রুলস আসবে, সেগুলো জওহরলাল নেহরুই হেড করেছে, মানে উনি বলে দিয়েছেন যে এইভাবে করতে হবে। মোটামুটি আমাদেরকে এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার রাখতে হবে। বেশ, তো এত কিছু করার পর আলটিমেটলি 26 নভেম্বর 1949, ডেটটা মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। 26 নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949 এই সালে কি করা হয়, যে সংবিধান আমাদের তৈরি হয়ে গেছে, চলুন আমরা এটা গ্রহণ করি, সিগনেচার করি। ঠিক আছে, ভারতীয় জনগণ কর্তৃক এই তারিখে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয় কিন্তু বাস্তবায়িত হয় না, এটা বুঝতে হবে। ভারতীয় জনগণ কর্তৃক সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়। আচ্ছা, আর 26শে জানুয়ারি 1950 সালে গিয়ে এটা সম্পূর্ণরূপে বলবৎ হয়। তো 26শে জানুয়ারি 1950 সালে গিয়ে এটা সম্পূর্ণরূপে বলবৎ হয়। এর মধ্যে কতগুলো কিউরিসিটি মানুষের থাকতে পারে, আচ্ছা 26শে নভেম্বর যখন ওটা কমপ্লিট হয়েই গেছিল, মানুষ যখন গ্রহণ করেছিল, তা বাস্তবায়ন কেন করেনি?
বা 2 মাসই কেন লাগালো, 26শে জানুয়ারি কেন? দেখুন, 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট এফেক্ট বলে সিটিজেনশিপ, ইলেকশন এবং প্রভিশনাল পার্লামেন্ট, এই যে বিষয়গুলো ছিল এগুলো সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয়ে যায়। ইন ডেপথ যদি কোশ্চেন করা হয় তো এরকম দিয়ে যায়, সিটিজেনশিপ কত সালে সংবিধান কর্তৃক বাস্তবায়িত হয়, মানে এই বিধানগুলো, মানে নাগরিকত্বের যে বিধান, তো সেটা কিন্তু 1949 সালে 26শে নভেম্বর থেকেই বাস্তবায়িত হয়। ইলেকশন গুলো 1949 26শে নভেম্বর থেকেই বাস্তবায়িত হয়। তো এই জন্য যেহেতু 26শে নভেম্বর জনগণ কর্তৃক গৃহীত হয়েছিল সংবিধানটা, তাই এই 26শে নভেম্বরটাকে কনস্টিটিউশন ডেও বলা হয়। এটা একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। 26শে নভেম্বর 1949টাকে, 1949 দরকার নেই, 26শে নভেম্বরটাকে কনস্টিটিউশন ডে বলা হয়। তো আমাদের ডে দিনপঞ্জি থেকে কোশ্চেন আসে আমরা দেখেছি, তো সেগুলো যদি এরকম একটু ভাবে ক্রোনোলজিক্যালি মনে রাখা সম্ভব হয় গল্পের ছলে, তাহলে আমার মনে হয় আরো ব্যাপারটা সুবিধাজনক হয়। অনেক রয়েছে, তো আমাদের সবই পড়তে হবে। বেশ, আর কি হয় এখন আমি যেটা বলছিলাম, 26শে নভেম্বর থেকে 26শে জানুয়ারি কেন করা হলো? তো বেসিক্যালি কি হয় যে 1929 সালে, মানে প্রায় 30 বা 20 বছর পেছনে চলে যেতে হবে, 29 সালে জওহরলাল নেহেরু লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবিটি পাশ করেছিল। ঠিক আছে, পূর্ণ স্বরাজ 1929 সালে লাহোর অধিবেশনে 26শে জানুয়ারিতে। তো মোটামুটি আরো কিছু এই সংবিধানের যে খুঁটিনাটি বিষয়গুলো দেখভাল করার জন্য এবং পরবর্তীতে ডিসাইড করা হলো গণপরিষদ কর্তৃকই যে তাহলে আমরা 26শে জানুয়ারির দিনটাকে আরো বেশি স্মরণীয় করার জন্য বা ইম্পর্টেন্স দেওয়ার জন্য ওটাকে আমরা ওই দিনই আমরা কনস্টিটিউশনটাকে ইমপ্লিমেন্ট করব ভারতের ওপরে। তো সেই জন্যই আর কি 26শে জানুয়ারিটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে ঘোষণা করা হয়েছে পরবর্তীতে, এবং ওই দিনই সংবিধানটাকে বাস্তবায়িত করা হয়েছে। বেশ, তো এই ছিল আজকের টপিক। দেখুন, এখান থেকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো সবই রেড হট একটা বিষয়। এখান থেকে কোশ্চেন ভীষণ কমনলি দেখা যায়, এবং মোটামুটি পুলিশের এক্সাম বলুন বা আরো যে টুকিটাকি স্টেটের এক্সাম বা সেন্ট্রালের এক্সামে ওখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে এবং অ্যাজ ইট ইজ কোশ্চেন আসে। এর মধ্যে আর ইন ডেপথের বিশেষ কিছু নেই, এগুলোই আছে। গল্পের ছলে আমাদেরকে এভাবেই মনে রাখা উচিত। তো ঠিক আছে, আজকের সেশন এই অবধি রইলো। তো আশা করি সবার ভালো লাগলো, আর আমার যদি ভুল ত্রুটি হয় আমাকে নিশ্চয়ই একটু বলবেন, আমি ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করব। আর কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।